শ্রেণী সংগ্রামের অনন্ত পথ, মানুষের মুক্তির ইতিহাস ও বর্তমান ভারত। বিশ্লেষণধর্মী প্রবন্ধ। ভূমিকা: মানুষের সমাজে বৈষম্যের জন্ম ও সংগ্রামের চিরন্তনতা। মানব সভ্যতার ইতিহাস এক অর্থে শ্রেণী সংগ্রামের ইতিহাস। মানুষ যখন প্রথম দলবদ্ধভাবে বসবাস শুরু করল, তখন থেকে উৎপাদনের উপায়, সম্পদের মালিকানা, পরিশ্রমের মূল্য এবং সামাজিক ক্ষমতার প্রশ্নের দ্বন্দ্ব দেখা দিয়েছে। সেই প্রাচীন দ্বন্দ্ব আজও থেমে নেই, বরং আরও জটিল, আরও তীব্র। আনতার পর রাষ্ট্রীয় পুঁজিবাদের উত্থান, 1991-এর উদারীকরণ, কৃষি শ্রমিক আন্দোলনের ধারাবাহিক রূপান্তর, আদিবাসী প্রশ্ন, নারী শ্রমিকের অবস্থান, উচ্চ প্রযুক্তি ও গিগ ইকোনমির আবির্ভাব সবই শ্রেণী সংগ্রামের অক্ষকে বদলে দিয়েছে। কিন্তু মূল অভিজ্ঞতা একই: উৎপাদনশীল মানুষের শোষণ এবং তার বিরুদ্ধে প্রতিদিনের প্রতিরোধ। এই প্রবন্ধের উদ্দেশ্য দুই: এক, মানব সমাজে শ্রেণী সংগ্রামের ইতিহাসকে সংক্ষিপ্ত অথচ গভীরভাবে বিশ্লেষণ করা। দুই, বর্তমান ভারতে শ্রেণী সংগ্রামের বাস্তব চিত্র, দিক নির্দেশনা, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ সম্ভাবনা। অধ্যায় 1: শ্রেণী সমাজের উৎপত্তি ও ইতিহাসের গতিবিধি। অধ্যায় 1.1: আদিযুগ থেকে দাস সমাজ, উৎপাদনের প্রথম বৈষম্য। আদিম সাম্যবাদী সমাজে উৎপাদনের উপায় ছিল সম্মিলিত, সম্পদ ছিল প্রাকৃতিক সীমার মধ্যে ভাগাভাগি। সেখানে শ্রেণী শোষণ ছিল না, কিন্তু কৃষি উদ্ভাবন, পশুপালন ও স্থায়ী বসতির ফলে উদ্বৃত্ত উৎপাদন জন্ম নেয়। উদ্বৃত্ত জমতেই ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটে, তার ঘিরে জন্ম হয় ধনী ও দরিদ্রের প্রথম বিভাজন। দাস প্রথা ছিল সেই প্রথম সাংগঠনিক শোষণ ব্যবস্থা। মিশর, মেসোপটেমিয়া, গ্রিস, রোম সব জায়গায় দাসরা ছিল উৎপাদনশীল শ্রমের কেন্দ্রবিন্দু, আর শাসক শ্রেণী দাসদের শ্রমে ভর করে সভ্যতার অট্টালিকা নির্মাণ করে। এখানে শ্রেণী সংগ্রাম ছিল বিদ্রোহ, পালিয়ে যাওয়া, গুপ্ত সংগঠন বা কখনো বড় বিপ্লব, যেমন স্পার্টাকাস। অধ্যায় 1.2: সামন্ততন্ত্র, ভূমির মালিকানা ও কৃষকের শ্রমের দ্বন্দ্ব। বাস ব্যবস্থার ক্ষয়িষ্ণু পর্যায়ে সমাজ ঢোকে সামন্ততান্ত্রিক কাঠামোয়। জমির মালিক রাজা, জমিদার, জোতদার, আর যারা জমি চাষ করত তারা কৃষক। উৎপাদনের মালিক নয়, শ্রমের মালিক নয়। এই অবস্থান কৃষককে পরিণত করে আধা দাসে। সামন্ত সমাজের সংগ্রাম ছিল মহাজনে থেকে ঋণমুক্তির লড়াই, খাজনা কমানোর লড়াই, ধর্মীয় ও জাতিগত বিদ্রোহ এবং কৃষক বিপ্লবের বৃহত্তর ধারা। অধ্যায় 1.3: পুঁজিবাদের জন্ম, শিল্প বিপ্লব ও নতুন শ্রেণী সমাজ। 18 শতকে শিল্প বিপ্লব নতুন উৎপাদন পদ্ধতি তৈরি করে: কারখানা, যন্ত্র, মজুরি ভিত্তিক শ্রম। এখানেই জন্ম নেয় মধুনিক শ্রেণী, বুর্জোয়া অর্থাৎ পুঁজিপতি, উৎপাদনের মালিক, প্রলেতারিয়েত অর্থাৎ শ্রমিক, শ্রমশক্তির বিক্রেতা। মার্কস দেখিয়েছিলেন এই সম্পর্ক স্বভাবগতভাবেই শোষণমূলক। শ্রমিক যে মূল্য সৃষ্টি করে তার একটি বড় অংশ অধিশেষ মূল্য হিসাবে পুঁজিপতির হাতে জমা হয়। এই মৌলিক শোষণই আধুনিক শ্রেণী সংগ্রামের ভিত্তি। অধ্যায় 1.4: সমাজতান্ত্রিক বিপ্লব, প্রথম বৃহৎ প্রতিঘাত। 1917 সালে রুশ বিপ্লব ছিল আধুনিক শ্রমিক শ্রেণীর প্রথম রাষ্ট্র ক্ষমতার দখল। লেনিনের নেতৃত্বে শ্রমিক চাষী সরকার গঠিত হয়। পরবর্তী সময় চীনের বিপ্লব, কিউবা, ভিয়েতনাম, কোরিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে সমাজতান্ত্রিক আন্দোলন ছড়িয়ে পড়ে। এই বিপ্লবগুলো দেখিয়ে দিয়েছিল উৎপাদনের মালিকানা বদলালে সমাজ বদলে যায়। শ্রমিক চাষীর ঐক্য রাষ্ট্রকে রূপান্তর করতে পারে। আন্তর্জাতিকতাবাদ শ্রেণী সংগ্রামের অপরিহার্য ভিত্তি। তবে বিপ্লবী রাষ্ট্রগুলিতেও নানা ভুল বা বিউরোক্রেসি বা আন্তর্জাতিক চাপের কারণে সংকট সৃষ্টি হয়। তারপরেও শ্রমজীবী মানুষের ঐতিহাসিক দাবি, মুক্তি, সমতা, মর্যাদা অবিচ্ছিন্ন থেকে যায়। অধ্যায় 2: ঔপনিবেশিক শোষণের নতুন রূপ, ভারত উপমহাদেশের শ্রেণী প্রশ্ন। অধ্যায় 2.1: ভারতের প্রাক ঔপনিবেশিক অর্থনীতি, বৈচিত্র্য কিন্তু শোষণ শৃঙ্খল। ভারতীয় সমাজের শ্রেণী প্রশ্ন বহু পুরানো। এখানকার বৈশিষ্ট্য জাতিভেদ। জাতি একটি স্থায়ী অর্থনৈতিক অবস্থান তৈরি করে। জন্মগত পেশা, স্থায়ী শোষণ, শ্রমের মর্যাদাহীনতা সবই জাতিভেদের ফল। তার উপর সামন্ততান্ত্রিক জমিদারি কাঠামো কৃষককে পরিণত করে চিরশোষিত শ্রেণীতে। অধ্যায় 2.2: ব্রিটিশ উপনিবেশবাদ, আধুনিক পুঁজিবাদের এক বিকৃত রূপ। ব্রিটিশ শাসন ভারতের শ্রেণী সংস্কৃতিকে আরও জটিল করে তোলে। তারা জমিদারি ব্যবস্থা কায়েম করে খাজনার বোঝা বাড়ায়, কাঁচামাল রপ্তানি করে শিল্প ধ্বংস করে। আধুনিক রেল যোগাযোগ তৈরি করলেও তা ছিল শোষণের স্বার্থে। ডিভাইড অ্যান্ড রুল করে জাতিগত বিভাজন আরও গভীর করে। উপনিবেশ বিরোধী সংগ্রাম তাই ছিল একাধারে জাতীয় মুক্তি ও শ্রেণী মুক্তির সংগ্রাম। ভগৎ সিং, ইএমএস, পিসি যোশী, নেতাজি সবাই বিভিন্নভাবে শ্রেণী প্রশ্নকে জাতীয় সংগ্রামের কেন্দ্রে এনেছিলেন। অধ্যায় 2.3: স্বাধীনতার পর রাষ্ট্রীয় পুঁজিবাদের উত্থান। স্বাধীনতার পর ভারত রাষ্ট্র নিজেকে কল্যাণ রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেও বাস্তবে ভূমি সংস্কার, শিল্পনীতি, ব্যাংক জাতীয়করণ এসব পদক্ষেপ আংশিক ও সীমাবদ্ধ ছিল। ফলে কৃষকের জমি হারানো, শিল্প শ্রমিকের কম মজুরি,
প্রশাসনিক দুর্নীতি, উচ্চবিত্ত নিম্নবিত্তের স্থায়ী বিভাজন, শ্রেণী সংগ্রামের কেন্দ্র বিস্তৃত হয়। অধ্যায় ৩, 1991 পর উদারীকরণ ও পুঁজিবাদের আক্রমণ। অধ্যায় 3.1, নতুন অর্থনীতি, পুরনো শোষণের নতুন মুখ। 1991 সালের উদারীকরণ ভারতের উৎপাদন ব্যবস্থার রৈখিক পরিবর্তন ঘটায়। রাষ্ট্রীয় সেক্টর সংকুচিত, পুঁজি নিয়ন্ত্রণহীন, বাজারি হয়ে ওঠে চূড়ান্ত শক্তি। এর ফলে স্থায়ী চাকরি ছিল চুক্তিভিত্তিক শ্রম, সরকারি পরিষেবা ছিল বেসরকারীকরণ, কৃষি ছিল কর্পোরেট নিয়ন্ত্রণ, শ্রম বাজার ছিল অসম প্রতিযোগিতা। শ্রমিক কৃষক উভয়েরই অবস্থায় দুর্বল হতে থাকে। অধ্যায় 3.2, আনুষ্ঠানিক খাত, আধুনিক দাস সমাজ। ভারতের 90% শ্রম শক্তি আনুষ্ঠানিক খাতে। এখানে নেই ন্যূনতম মজুরি, নেই নিরাপত্তা, নেই স্বাস্থ্যবান্ধব পরিবেশ, নেই সংগঠনের অধিকার। গিগ ইকোনমির নতুন ধনিক শ্রেণীর উত্থান ঘটায় আর শ্রমিককে ঠেলে দেয় চরম অনিশ্চয়তায়। অধ্যায় 3.3, কৃষকের সংকট, কর্পোরেট আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ। ভারতের কৃষক আজ 3 কারণে সবচেয়ে বিপন্ন। 1, উৎপাদন ব্যয় বাড়ছে, দাম কমছে। 2, কর্পোরেট চুক্তিচাষ ব্যবস্থা গ্রামীণ অর্থনীতিকে গ্রাস করছে। 3, জমি অধিগ্রহণ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ কৃষিকে অনিরাপদ করে তুলছে। 2020-21 সালের ঐতিহাসিক কৃষক আন্দোলন প্রমাণ করে গ্রামীণ ভারতের শ্রেণী সংগ্রাম এখনও প্রবাহমান, শক্তিশালী, ভবিষ্যৎ নির্ধারক। অধ্যায় 4, বর্তমান ভারতের শ্রেণী সংগ্রামের নতুন রূপগুলি। অধ্যায় 4.1, শ্রম কোড, শ্রমিকের অধিকার সংকোচন। নতুন শ্রম কোডে ইউনিয়ন গঠন কঠিন, কর্মঘণ্টা বাড়ানো, ন্যূনতম মজুরির অস্পষ্টতা, চাকরি থেকে অব্যাহতি, স্বাধীনতা মালিকের হাতে, এগুলো শ্রমিকের সংগ্রামকে আরও কঠিন করে তোলে। অধ্যায় 4.2, জাতি শ্রেণীর দ্বৈত শৃঙ্খল। ভারতের জাত প্রশ্ন শ্রেণী প্রশ্নকে দ্বিগুণ জটিল করেছে। দলিত, আদিবাসী, ওবিসি এদের অধিকাংশে নিম্ন মজুরি, অনিরাপদ শ্রম, জমিহীন কৃষক শ্রেণী। ফলে শ্রেণী সংগ্রাম জাতি সমাজের মুক্তির সংগ্রামকে অন্তর্ভুক্ত করে। অধ্যায় 4.3, নারী শ্রমিক, দ্বিগুণ শোষণ। নারী শ্রমিক, কম মজুরি, বেশি কর্মঘণ্টা, কাজ ও গৃহশ্রম দুটো বোঝা, সংগঠনের সীমিত অধিকার। নারী মুক্তির প্রশ্ন তাই শ্রেণী মুক্তির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। চার 4.4, আদিবাসী সংগ্রাম, জমি, জঙ্গল, জল। আদিবাসী জনজাতি আধুনিক পুঁজিবাদের সর্বাধিক শিকার। কর্পোরেট খনি প্রকল্প, বন আইন, নদী বাঁধ, স্থানচ্যুতি এসবের বিরুদ্ধে জঙ্গলমহলে শ্রেণী সংগ্রাম প্রতিদিন চলে। অধ্যায় 5, সংগঠন, আন্দোলন ও রাজনৈতিক সংগ্রাম। 5.1, ট্রেড ইউনিয়ন আন্দোলন। ভারতে সংগঠিত শ্রমিক কমে গেলেও ইউনিয়ন আন্দোলন ব্যাংক, রেল, বন্দর, ইস্পাত, কয়লা, স্বাস্থ্য, শিক্ষা সব খাতে প্রতিরোধ গড়ে তুলছে। 5.2, কৃষক মজুর সংগঠন। AISKS, AIARWU, CITU এদের সংগ্রাম আজ নতুন দিশা তৈরি করেছে। MSPর নিশ্চয়তা, ঋণ মুক্তি, জমি অধিকার, শ্রমিক মজুরির একক দাবিনামা। 5.3, নতুন রাজনৈতিক বাস্তবতা। ধর্মীয় মেরুকরণ, কর্পোরেট নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় দমন এসব মিলিয়ে সংগ্রামের পথ কঠিন হলেও অসম্ভব নয়। রাজনৈতিক বিকল্প গঠিত হচ্ছে। বাম গণতান্ত্রিক শক্তিগুলির নতুন ঐক্য, ছাত্র যুব নারী আন্দোলনের প্রসার। অধ্যায় 6, ভবিষ্যতের শ্রেণী সংগ্রাম, কোন পথে মুক্তির দিগন্ত। 6.1, প্রযুক্তি, AI ও শ্রমবাজারে রূপান্তর। রোবোটিক্স, AI বহু কাজ দখল করছে। তাই প্রশ্ন, কাজ কমছে কিন্তু উৎপাদন বাড়ছে, লাভ যাচ্ছে কার কাছে? শ্রমিকের নিরাপত্তা কে দেবে? ডিজিটাল নজরদারি শ্রমিককে কিভাবে নিয়ন্ত্রণ করে? এর উত্তর শ্রেণী সংগ্রামই দেবে। 6.2, পরিবেশ প্রশ্ন ও বৈশ্বিক পুঁজির সংকট। জলবায়ু বিপর্যয়, পুঁজিবাদের অন্তর্নিহিত ফল। আগামদর্শী শ্রেণী সংগ্রাম এখন পরিবেশ বিজ্ঞান, টেকসই উৎপাদনকেও অন্তর্ভুক্ত করছে। 6.3, গণতান্ত্রিক প্রতিরোধ ও বিপ্লবের সম্ভাবনা। শ্রেণী সংগ্রামের মূল শক্তি 3টি। 1, সংগঠিত শ্রমিক, কৃষক, গ্রামীণ দরিদ্র, নতুন শহরে বঞ্চিত শ্রেণী। এদের ঐক্যই ভবিষ্যতের দিশা। উপসংহার,
শ্রেণী সংগ্রাম কেন অনন্ত? কারণ শোষণ চিরন্তন নয়, কিন্তু শেষ হয়নি। পুঁজিবাদ নিজেকে বদলায়, তাই সংগ্রামও বদলায়। মানুষের মুক্তির স্বপ্ন অদম্য। আজকের ভারত সেই সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মোড়ে পাড়িয়ে। একদিকে কর্পোরেট পুঁজি, রাষ্ট্রীয় দমন, ধর্মীয় মেরুকরণ, অন্যদিকে কৃষক, শ্রমিক, নারী, যুব, ছাত্রের জাগরণ। শ্রেণী সংগ্রামের পথ তাই অনন্ত, কারণ মানুষের মুক্তি এখনও অসম্পূর্ণ। আর যেখানেই মানুষ কাজ করে, সৃষ্টি করে, বাঁচতে চায়, সেখানেই সংগ্রাম জন্ম নেয়।